শেখ হাসিনা তো এখন গেছে, তো আমাদের কাছে মনে হয়েছিল কি সবকিছু খুব ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। বিষয়টা তো এরকম না, কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পরেও সে আসলে তার যেই সিস্টেম রেখে গেছে সেটা তো অক্ষতই ছিল। জুলাই যোদ্ধারা খুন হচ্ছেন, কারো লাশ পাওয়া যাচ্ছে, আত্মহত্যার ঘটনা ঘটছে। গত জানুয়ারি থেকে এই জুন পর্যন্ত 6 মাসে 1930 জন খুন হয়েছেন সারা দেশে। জি, যিনি আসলে আত্মহত্যা করেছেন, যাদের কথা বলেছেন, এখানে আসলে ম্যাক্সিমামই ঘটে যে তাদেরকে আসলে হুমকি দেওয়া হচ্ছিল। যে নারীটির কথা আপনি বলেছেন, তাকে কিন্তু বাইরে থেকে বেশ কয়েকবার হুমকি দেওয়া হচ্ছিল যে তাকে আসলে নানানভাবে অ্যাসল্ট করা হবে, তাকে মেরে ফেলা হবে, এবং শেষ পর্যন্ত উনি আসলে মানসিক চাপ সামলাতে না পেরে উনি এই আত্মহত্যার ঘটনাটি বেছে নিয়েছেন। তো আর আমি যদি এই খুনের ঘটনা এবং স্পেশালি ছোট করে যদি হাদির বিষয়েও বলি, তাহলে আমি বলবো যে আমাদের তো সারা বাংলাদেশেই যে নিরাপত্তা ব্যবস্থা, এখানে আসলে আমাদের যে বেসিক জায়গা, যে আমাদের জীবনের নিরাপত্তা থাকবে, আমাদের জানমালের নিরাপত্তা থাকবে, সেটা আসলে সিকিউর করা সম্ভব হয় নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই শাসন আমলেও আমরা দেখতে পাই না। মানে আমরা আসলে জুলাইতে যে অ্যাসপিরেশন নিয়ে আসলে আমরা মাঠে নেমেছিলাম, মানে আমরা তো প্রাথমিকভাবে তো আমাদের এটা খুবই অহিংস একটা আন্দোলন ছিল। পরে নানানভাবে ল এনফোর্সমেন্ট সিস্টেম আমাদের উপরে গুলি চালিয়েছে, আমাদেরকে আসলে নানানভাবে আত্মরক্ষা করতে বাধ্য করেছে, আমি সেটা বলবো। তো পরবর্তীতে যখন আসলে আমরা রাষ্ট্রকল্প নিয়ে চিন্তা করলাম যে শেখ হাসিনা তো এখন গেছে, তো আমাদের কাছে মনে হয়েছিল কি সবকিছু খুব ফেয়ার অ্যান্ড লাভলি হয়ে যাবে। বিষয়টা তো এরকম না, কারণ শেখ হাসিনা চলে যাওয়ার পরেও সে আসলে তার যেই সিস্টেম রেখে গেছে সেটা তো অক্ষতই ছিল। মোটামুটি উপরের মানুষগুলোর চেহারা সরেছে, ওই যে এরকম পুলিশের এক রকমের পোশাক ছিল, সেটা পাল্টিয়ে অন্য রকমের পোশাক করা হয়েছে, কিন্তু মানুষটা আমার মনে হয় যে একই রকম রয়ে গেছে, বা পুরো সিস্টেমটা আসলে ইনট্যাক্টই রয়ে গেছে একরকম। এবং সেখান থেকে আসলে আমরা যে এক্সপেকটেশন ছিল আমাদের, যে হাসিনা পরবর্তী রেজিম আমরা যেই সরকারটি পাবো, আমরা বলি এটা বলতে গেলে যে আমাদের একরকম রক্তের উপরে দাঁড়িয়ে আছে এই ইন্টারিম গভর্নমেন্ট। সে আসলে আমাদেরকে যেভাবে এই দেশের মানুষকে আসলে যেভাবে সার্ভ করবার কথা ছিল, যেরকম ভাবে আইনের শাসন প্রতিষ্ঠা করবার কথা ছিল, মানুষের জীবনের নিরাপত্তা দেওয়ার কথা ছিল, এবং মানুষের মত প্রকাশের অধিকার নিয়ে আমরা দীর্ঘ সময় হাসিনার আমলে কথা বলেছি। কিন্তু আমরা পরে এসে দেখতে পেয়েছি যে ইন্টারিমের সময়ও গান গাওয়ার অপরাধে মানুষকে জেলে ঢোকানো হচ্ছে। তো এগুলো আসলে আমাদের জন্য খুবই, আমি বলবো যে আমাদের যে চাওয়া ছিল সেটা আসলে কোনোটাই পূরণ হয়নি। এবং আমি যদি হাদির মৃত্যুর কথা বলি, হাদির যে মতাদর্শ এবং তার আসলে যে জীবনযাপন, এগুলো কোনো কিছু নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমি শুধু একটু বলতে পারি যে আমার যে মতাদর্শ, হতে পারে যে আমার মতাদর্শের সাথে তার মতাদর্শে মিল নেই, এমন অনেক জায়গায় হতে পারে যে তার আসলে যে বক্তব্য সেটার সাথে আমি একমত হচ্ছি না, আমার দ্বিমত রয়েছে হাদির বক্তব্যের সাথেও। কিন্তু আমি একটা কথা বলবো যে ওসমান হাদি আসলে একটা ডিফারেন্ট রকমের রাজনীতি উনি আসলে শুরু করতে চেয়েছিলেন, এটা এখানে বলার প্রাসঙ্গিকতা রাখে। কারণ কেন আসলে ওসমান হাদিকে টার্গেট করা হলো, এটার কারণটা আমি বলবো যে ওসমান হাদি, আপনি দেখবেন যে অন্য যে আপনি বলছেন কোট আনকোট, আমি আসলে এই শব্দটা বলতে চাই না, যে জুলাই যোদ্ধা, আমার মনে হয় যে জুলাইতে আমরা সংগঠক ছিলাম, আমাদের যেই দায়িত্ব পালন করবার কথা ছিল সেটা আমরা করেছি। তো এই যে জুলাই যোদ্ধা হিসেবে আপনি অনেককেই দেখতে পাবেন যারা আসলে জুলাই পূর্ববর্তী জীবনে তার যেই জীবনযাপন ছিল, জুলাই পরবর্তী জীবনে আমরা অনেককেই দেখেছি যে তার জীবনযাপনের আসলে আকাশ পাতাল তফাৎ ঘটেছে। তারা আসলে নানানভাবে, এটা আসলে অস্বীকার করবার কোনো উপায় নাই। আমি ছোট করে একটু এটা শেষ করে বলি, মানে হাদির ঘটনাটা আমি কেন বলছি, এটা আসলে বলে রাখা গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশে আমরা যারা বলছিলাম যে আমরা তরুণরা রাজনীতির মাঠে ঢুকতে চাই, হাদির এই মৃত্যুটা কিন্তু আমাদের এই যে জুলাইতে আমরা যারা মাঠে ছিলাম বা রাজনীতিতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলাম, তাদের প্রতি এক ধরনের, আমি বলবো, হুমকি। এই যে হাদির মৃত্যু, এটার কারণটা হচ্ছে তিনি আসলে একদম আটপৌরে একটা জীবনযাপন করেও, মানে কোনো ধরনের অনৈতিক সহযোগিতা না নিয়েও যে একটা নির্বাচন পরিচালনা করা যায়, নির্বাচনের ব্যয়ভার তোলা যায়, এবং আমরা তাকে দেখতে পেয়েছি যে সে আসলে খুবই সহজ সরল একটা, মানে খুবই আটপৌরে একটা